বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর সাব্বির আহমেদ, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং মানবেন্দ্র দেব, সদস্য, কেন্দ্রীয় কমিটি, CPB। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই। প্রথমে যে তথ্যটি, তা হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকার কর্মী CR আবরার। বাংলাদেশ স্থানীয় সময় বুধবার বেলা 11টায় বঙ্গভবনে তার শপথ অনুষ্ঠান হবে। তিনি শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। CR আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর ওয়াহিদুদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। এরপর আরেকটি তথ্য, তা হচ্ছে চলতি অর্থবছরের প্রথম 5 মাসে জুলাই থেকে নভেম্বরে জনশৃঙ্খলা ও নিরাপত্তায় রক্ষায় মোট 8,722 কোটি টাকা খরচ করেছে অন্তর্বর্তী সরকার। সে অনুযায়ী প্রতি মাসে গড়ে ব্যয় হয়েছে 1,744 কোটি টাকার বেশি। যদিও অভ্যুত্থানের পরে গত 7 মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বিপুল পরিমাণ খরচ, তার তেমন কোনো প্রভাব পড়েনি বলছেন অনেকেই। খরচ না কমলেও জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে সর্বত্রই নানামুখী আতঙ্ক কাজ করছে। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জননিরাপত্তা বৃদ্ধি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশের বিভিন্ন এলাকায় চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ BGB কার্যক্রম শুরু করেছে। এরপর যে তথ্যটি, তা হচ্ছে রাজধানী সহ সারা দেশে স্বাস্থ্য সেবার উন্নয়নে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে 5,493 জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, PSCর মাধ্যমে 3,493 জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এর অতিরিক্ত হিসেবে আমরা আরও 2,000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। এর মূল উদ্দেশ্য হলো গ্রামের মানুষ যাতে চিকিৎসা পায়, তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর সবশেষ আরেকটি তথ্য ছোট করে, তা হচ্ছে যে জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসাথে চায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার রায়ের বাজারে আন্দোলনে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে কথা বলেছেন দলটির যে আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জুলাই বিপ্লবে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে শত শত ছাত্র, তরুণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জীবন দিয়েছে। আহতরা যেন দ্রুত সুস্থ হয় সেজন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন তিনি। এবং NCP শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি। এবং এর আগে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে দলটির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম বলেছেন, যতদিন না পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি ততদিন যেন কেউ ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে। এই ছিল কিছু তথ্য, আমি খুব ছোট করে তুলে ধরলাম। আমি আমার আলোচকদের সাথে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো, এছাড়াও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। মানবেন্দ্র দেব, আমি একটু আসি আপনার কাছে। শুরুতে আমরা যেটি দেখলাম যে কয়েক দফায় নতুন বেশ কয়েকজন উপদেষ্টা যুক্ত হয়েছেন, তাদের নিয়োগ দেওয়া হয়েছে এবং বর্তমানে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারে 22 জন উপদেষ্টা রয়েছেন এবং CR আবরার যদি যুক্ত হন সেখানে 23 জন হবেন। আপনি কি মনে করছেন যে এই যে এতগুলো মন্ত্রণালয়, সরকারি কার্যক্রম, সার্বিক দেশের যে অবস্থা, সরকারি কার্যক্রম পরিচালনার জন্য উপদেষ্টার সংখ্যা আরো বাড়ানো প্রয়োজন, আপনি কি মনে করেন? আপনাকে এবং আপনার দর্শক সহ আমাদের শিক্ষক, আমাদের সহ আলোচক হিসেবে উপস্থিত আছে সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি আমার পার্টির পক্ষ থেকে, কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে। এবং যে প্রশ্নটি করলেন সেটি হচ্ছে যে উপদেষ্টা পরিষদ বাড়ানো প্রয়োজন জি। মাসের এই পথ চলায় ওনারা কোনো কোনো কিছুকেই আসলে ম্যানেজ করতে পারছেন না। কিন্তু তার আসলে এই এই অন্তর্বর্তীকালীন সরকারের যেই লক্ষ্যটা থাকা উচিত ছিল, সেই লক্ষ্য নির্ধারণেই হয়তো এই সরকার ব্যর্থ হয়েছে। কারণ তার প্রধান লক্ষ্য এমন একটি ছাত্র গণঅভ্যুত্থানের পরে তো কি হওয়া
উচিত ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের, তার প্রাইম লক্ষ্য কি হওয়া উচিত ছিল? যে একটি ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন সংগঠিত হয়েছে, তার বন্দোবস্তকে আহ পুনর্বহাল করা এবং সেই লক্ষ্যে তার কর্মকাণ্ডকে পরিচালনা করা, এবং তার সাথে যে তার একটা রাষ্ট্র পরিচালনায় যেই অনুষঙ্গগুলো আছে বা যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, সেই ইনস্ট্রুমেন্ট গুলোকে সচল রাখা রুটিন। এর আগে আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, আমরা 90-এর গণঅভ্যুত্থানের পরে এরশাদ স্বৈরাচারের পতনের পরেও আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখতেছি। তো তো এই যে পরিসর, শুধু শুধু পরিসর বাড়িয়ে আসলে যে এই পরিস্থিতি থেকে উত্তরণ সংগঠিত হবে, সেইটা আসলে আমি মনে করি না। কিন্তু এই সরকারের উচিত তার ফোকাস নির্ধারণ করা এবং তার লক্ষ্য, সেই লক্ষ্যে যাওয়ার জন্য তার যে প্রপার একটা রোড ম্যাপ তৈরি করা, এবং সেই জায়গায় তার তার আহ, তার সকল যে মেধা, শ্রম এবং যে রাষ্ট্রকে সেই জায়গায় নিয়োগ করা। তবে যদিও আজকে যে নতুন উপদেষ্টার ঘোষণা এসেছে, উনি আমার শিক্ষক, তাকে অবশ্যই আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। অধ্যাপক সিআর আবরার, আমি তার ছাত্র হিসেবে তাকে ডেফিনেটলি অভিনন্দন জানাবো। কিন্তু তার যেই পরিকল্পনা এবং কার্যপ্রণালী দেখছি, সেই জায়গায় আসলে এই পরিসর বাড়িয়ে আসলে খুব একটা লাভ হবে বলে আমি মনে করি না। জি, আপনাকে ধন্যবাদ মানবেন্দ্র দেব। ডক্টর সাব্বির আহমেদ, একটু আপনার কাছে আসি। একই বিষয় নিয়ে আপনি নিশ্চয়ই শুনছিলেন যে উপদেষ্টা পরিষদের আকার বাড়তে যাচ্ছে, আরও একজন যুক্ত হতে যাচ্ছেন। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন এবং উপদেষ্টাদের কার্যক্রম আপনি কেমন দেখছেন, আপনার কাছে কেমন মনে হচ্ছে, এবং আরও উপদেষ্টা যুক্ত করা প্রয়োজন কিনা কার্যক্রম সরকারের পরিচালনা করার জন্য? ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে আমাদের আমাদের সাথে যুক্ত সহ আলোচককেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। তো যে প্রশ্নটি আপনি করলেন, আমি সরাসরি এর উত্তরে যাই। আমার কাছে যেটা মনে হয় যে শুরুতে যখন মানে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা তাদেরকে যখন নিযুক্ত করা হয়, তখন এক একজনের হাতে অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। যে কারণে আমার মনে হয় যে কোনো কোনো ক্ষেত্রে, যেমন ধরুন ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার যতটা না ফিট শিক্ষায়, তার চাইতে অনেক বেশি ফিট আমি মনে করি যে তিনি ওই ওনার এই অর্থনীতি সংক্রান্ত যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ে উনি বেশি যোগ্য বলে আমার কাছে মনে হয়েছে। এবং এটাও হতে পারে যে অনেক মন্ত্রণালয়ের দায়িত্ব যখন আপনি একজনের উপর ছেড়ে দিচ্ছেন, তখন কিন্তু তখন কিন্তু তিনি, প্রত্যেকেরই নিজস্ব একটা পছন্দ অপছন্দের জায়গা থাকে, তিনি সেই দিকে ঝুঁকে পড়বেন তার পছন্দ অনুযায়ী, যার ফলে অন্য জায়গাটা কিন্তু উপেক্ষিত থেকে যায়। এটার একটা তাত্ত্বিক যুক্তি আছে, সেটা হলো আপনি যত শ্রম শ্রমটাকে ভাগ করবেন, যত স্পেশালাইজেশন অনুযায়ী ভাগ করবেন, সেখান থেকে আপনি ভালো রেজাল্ট পেতে পারেন। সুতরাং এটাও একটা আহ মানে আমি মনে করি যে ডিভিশন অফ লেবারটা ইম্পর্টেন্ট, এবং সেটা যথাযথভাবে করা হয়েছে কিনা এটা আমার কাছে মনে হয় না। যে যাকে যে জায়গায় দেওয়া উচিত তাকে সেই জায়গায় দেওয়া উচিত বলে আমি মনে করি। তবে আমি ওনার যে অবজারভেশন, এই অবজারভেশনের সাথেও দ্বিমত করি যে এটা, ওইটাও অবশ্যই গুরুত্বপূর্ণ, ওটাও উনি যেটা বলছেন সেটাকে আমি অস্বীকার করি। তারপরে আমার কাছে মনে হয় যে ডিভিশন অফ লেবার এইটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং এটা যদি শুরু থেকেই করা হতো বলে আমার মনে হয়, তাহলে হয়তো আমরা আরো বেটার রেজাল্ট পেতাম। জি, ধন্যবাদ আপনাকে। জি ডক্টর সাব্বির আহমেদ, ধন্যবাদ। মানবেন্দ্র দেব, আমি আপনার কাছে আরেকটি ভিন্ন প্রসঙ্গ নিয়ে আসি। আমরা যেটি দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক পার্টি তারা বলছে যে জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একসাথে করতে হবে, তারা এমন একটা কথা বলছে। এবং নির্বাচন কমিশন বলছে যে না, তারা অন্তর্বর্তীকালীন সরকারের যে সিদ্ধান্ত অথবা যে নির্দেশনা, তারা জাতীয় নির্বাচন ডিসেম্বরের লক্ষ্য ধরেই তারা কাজ করছে, গণপরিষদ নির্বাচন নিয়ে আসলে তারা ভাবছে না। এই যে
গণপরিষদ নির্বাচন নিয়ে যে আগ্রহের জায়গাটি জাতীয় নাগরিক পার্টির, আপনি এটি কিভাবে দেখছেন? মানে এইটা এইটা এই বিষয়টি নিয়ে তারা আগেও কথা বলেছে, এবং তারা যখন বৈষম্য বিরোধী, তারা যখন নাগরিক কমিটি, তখনও তারা এই গণপরিষদ বা উম, এই কনস্টিটিউশনকে বিষয়টি বা ৭২-এর সংবিধান, যে সংবিধানে রাষ্ট্র পরিচালিত হয়, যদিও আমরা জানি যে এই রাষ্ট্র পরিচালিত হয় যে সংবিধানের আলোকে, সেই সংবিধানটি কতখানি আহ এক্সারসাইজ করা হয়েছে বা অনুশীলন করা হয়েছে বিগত সরকারগুলোর সময়, এবং ইন্টারপ্রিটেশনও যার যার মতো করে দিয়েছে। তো তারা এই সংবিধানকেই আহ অস্বীকার করতে চায়। তো এবং সেই আলোচনাগুলো কিন্তু বাংলাদেশে অনেক পুরনো আলোচনা, এবং কারা কারা সেই আলোচনাগুলো করতেন তা আমরা জানি। কিন্তু এখন এখন এই গণঅভ্যুত্থানের পরে যারা এই, নাগরিক কমিটি বা এখন নাগরিক পার্টি, অথবা আপনার এই সংবিধান সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান, প্রধান অধ্যাপক আলী রিয়াজ সাহেব, উনিও আসলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া বা এই সংবিধানকে অস্বীকার করার জায়গাটাতে গেছেন। কিন্তু এইটা আসলে বাংলাদেশে এই এই মুহূর্তে সেটা আসলে খুব তার একটা প্রেক্ষাপট আছে বলে আমি বা আমরা আহ, আমরা দলগত ভাবে সেটা মনে করি না। তারা সেকেন্ড রিপাবলিক, তারা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এটাকে করতে চায়। এবং ধরেন যে আমাদের যে নির্বাচন কমিশন, নতুন নির্বাচন কমিশনও কিন্তু বলেছে যে তারা জাতীয় নির্বাচনের প্রস্তুতিটা নিতে চায়, এবং তাদের সেই সামর্থ্য বা সেইটা তারা করতে পারবে বলে তারা তাদের অভিমত কিন্তু গণমাধ্যম এবং জাতির কাছে জানিয়েছে। এবং এই যে দুইটাকে একসাথে করে, তা কার আলোকে আসলে এই আহ, জাতীয় সংসদ নির্বাচন হবে বা কিভাবে গণপরিষদ নির্বাচন হবে, তার কোনো রূপরেখা, বাস্তবিক রূপরেখা রেখা কিন্তু তারা দিচ্ছেন না। এবং এটা আসলে একটা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেভাবে এই সংবিধানের এই সংবিধানের উপর ভিত্তি করে বা এই সংবিধানের কে শপথ মেনেই তারা কিন্তু এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার বা এই রাষ্ট্র পরিচালিত হচ্ছে। কিন্তু সেটার ইন্টারপ্রিটেশন কিভাবে দিচ্ছেন সেটা ভিন্ন আলোচনা হতে পারে। কিন্তু ধরেন যে একটা গণপরিষদ, একটা নতুন যখন রাষ্ট্র হয়, একটা নতুন রাষ্ট্র হলে তার নতুন সংবিধানের জন্য এই গণপরিষদের বিধানটি থাকে। অথবা কোনো একটা রাষ্ট্রে যদি প্রতি বিপ্লব হয়, মানে একটা বিপ্লব সংঘটিত হয়, অথবা পুরো রাষ্ট্রের টোটাল কাঠামো, তার ভিত্তিমূলটাই যখন তখন আসলে এই গণপরিষদ বা নতুন সংবিধান অথবা সেকেন্ড রিপাবলিকের যে ইস্যুস গুলা কিন্তু আসে। সুতরাং এইটার বাস্তব প্রেক্ষাপট বা কিন্তু এই দেশে বা আমাদের বাংলাদেশে এখন বিরাজ করছে না। বা তারা যতই বলুক বা তারা যেইভাবে বলছে যে আহ তারা এই নির্বাচনকেও আসলে প্রত্যাখ্যান করতে চায় প্রকারান্তরে। কারো কারো আলোচনায় সেটা এসছে, আপনার পরের আলোচনায় হয়তো আসবেও। জি, তো এই এই সেটার আলোচনা আসবে। জি। এইটার আসলে এইটার আসলে এখন এই বাস্তব প্রেক্ষাপটটি বিরাজ করছে না। এটা হইতে পারতো যদি ৫ই অগাস্টের পরে তারা সবকিছুকে একটা ডিনায়ালের মধ্যে নিয়ে এসে, তো সেটা এই কনস্টিটিউশন, এই এই রাষ্ট্র কাঠামো, এই কোনো কিছুই মানি না, তাহলে তার একটা প্রেক্ষাপট হয়তো থাকলেও থাকতে পারতো। এবং সেটাতে যত অংশীজন আছে, যত মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তারা সেটাকে সমর্থন করতো কিনা সেটারও একটা আহ বিবেচনার জায়গা হয়তো থাকতো। কিন্তু এই ৭ মাস পরে এই আলোচনাটা খুবই অবান্তর এবং অমূলক, এইটাই আমার বিবেচনা। এবং সাব্বির স্যার নিশ্চয়ই এর ব্যাখ্যাটা আমার চাইতেও ভালো দেবেন। এবং জি। এটা তো ক্যাটাগরিক্যালি আসলে রাষ্ট্রের ভাবনার মধ্যে রাষ্ট্র পরিচালনার যে জায়গায় সেটা আসলে নির্ধারিত হয় এই বিষয়টি নিয়ে। এবং সেটা মানে সেটাকে পুরো পরিস্থিতিটাকে একটু ক্লামজি করে ফেলার আর একটা প্রয়াস আমরা কিন্তু লক্ষ্য করছি। যদি আপনি একই সাথে
জাতীয় সংসদ নির্বাচন করবেন, জনপ্রতিনিধি নির্বাচন করবেন, আবার একই সাথে গণপরিষদ নির্বাচন করবেন। এটা আসলে কোন জায়গা থেকে, মানে এর উৎসমূল বা এটা কতখানি ভায়াবল, এটা আসলে মানে পুরো প্রক্রিয়াটিকে আসলে প্রশ্নবিদ্ধ করে তোলে। জি, মানবেন্দ্রদেব আপনাকে ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে ডক্টর সাব্বির আহমেদ, একই বিষয়ে আসি। আমি যেমনটা মানবেন্দ্রদেব বলছিলেন যে জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচন এর বাস্তব প্রেক্ষাপট কি আসলে আছে বাংলাদেশে, এবং 7 মাস পর আসলে এই আলোচনা, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? না দেখুন, আমার সহ আলোচক যে কনক্লুশনটা টানলেন, আমি ওইটার সাথে সম্পূর্ণ একমত। আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে আসলে গণপরিষদের কথা যে প্রেক্ষাপটে দাবি করা হচ্ছে সেটা হলো এই সংবিধানটাকে ছুঁড়ে ফেলে আর একটা নতুন সংবিধান করা, এই তো বিষয়টা। কিন্তু মুশকিল হচ্ছে, মানে কিন্তু বাস্তব বিষয় হচ্ছে যে তাদের এই দাবির সাথে, এই দাবি শুধু তাদের, আর কেউ তো এই দাবি করছে না। সুতরাং যতক্ষণ পর্যন্ত সবাই এই দাবি না করবে, সবাই এখানে ঐক্যমত্য পোষণ না করবে, ততক্ষণ পর্যন্ত এইটা একেবারেই অবাস্তব একটা দাবি হিসেবেই বিবেচিত হবে। এটা হলো আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে মানে এখন আপনি গণপরিষদ নির্বাচন করা, আমাদের আমার মনে হয় যে যারা এই ধরনের দাবি দাওয়া নিয়ে মাঠে সরব রয়েছেন, আমি তাদের অনুরোধ করবো যে তারা ইতিহাসটা একটা ভালো করে তাদের জানা দরকার। সেটা হলো যে পাকিস্তানের প্রথমে যখন গণপরিষদ হয়েছিল, কিভাবে হয়েছিল, 72-এ যে গণপরিষদ হয়েছিল সেটা কিভাবে হয়েছিল, এখন তো সেই প্রেক্ষাপট নাই। আপনি দেখুন না যে 72-এ যে গণপরিষদ হয়েছিল এটা কিন্তু 70-এর নির্বাচনের 70-এর নির্বাচনে যারা প্রাদেশিক এবং কেন্দ্রীয় পরিষদে নির্বাচিত হয়েছে তাদেরকে দিয়ে গণপরিষদ হয়েছে। এখন আপনি যখন একটা গণপরিষদ করতে যাবেন তখন আপনি একটা অর্ডিনেন্স করতে হবে, এবং সেই অর্ডিনেন্সের মাধ্যমে গণপরিষদ গঠনের একটা ফর্মুলা আপনাকে দিতে হবে। তার মানে হচ্ছে যে এখন তো আপনি পূর্ববর্তী কোনো নির্বাচনকে ভিত্তি হিসেবে ধরে নিতে পারবেন, তার মানে 2টা নির্বাচন আপনাকে করতে হবে। 2টা নির্বাচন না করলেও হলে গণপরিষদ নির্বাচন করবেন, বা সেটাকেই আপনি পরবর্তীকালে পার্লামেন্টে কনভার্ট করতে পারবেন, সেই সিদ্ধান্তটাও তো সবাইকে মিলিয়ে নিতে পারবে। সেখানে তো কেউ ঐক্যমত্যে পৌঁছতে পারেনি, রাইট? আর ওনারা যে 3 নম্বর দাবিটা করছেন, যেটার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি, যে 72-এর সংবিধানকে বলছেন যে এটাই নাকি ফেসিবাদের দিয়ে, যেটার সাথে আমি আমি কখনোই একমত নই। তারা এমন কোন প্রভিশন 72-এর সংবিধানে দেখাতে পারবেন না যেটা থেকে প্রমাণিত হয় যে 72-এর সংবিধান এক ফেসিবাদী সংবিধান ছিল। হ্যাঁ, আমাদের সংবিধানের মধ্যে সংশোধনীগুলোর মধ্যে কিছু ত্রুটি পরবর্তীকালে হয়েছিল, সেই ত্রুটিগুলো মানে যদি আমরা সংশোধন করে নেওয়া যায় তাহলে এই এই সংবিধানে কোনো আমি সমস্যাই দেখি না। শুধু আমি না, আজকে আমি বহু আলোচনায় শুনেছি, আমি কারোর মধ্যে এই ব্যতিক্রম খুঁজে পাইনি যে যারা বলছেন যে এই সংবিধানকে মানে আমাদের সময়ের সাথে এটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। কোনো দিক থেকেই ওনারা ওনাদের যে দাবি যে গণপরিষদ নির্বাচন করা, এটাকে জায়েজ করার আমি কোনো উপায় দেখি না। বরং আমি যেটা মনে করি যে এটাই বাস্তবসম্মত, যে অতি দ্রুত একটা জাতীয় নির্বাচন করা। কারণ দেশ যে ধরনের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, এই সংকট থেকে উত্তরণের জন্য এই মুহূর্তে দরকার আমাদের একটা নির্বাচিত সরকার, এবং সেই নির্বাচিত সরকারের অধীনে এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা বা এনসিপি তারা যে সকল দাবি দাওয়া করছে, এই দাবি দাওয়া গুলো তো তারা পরেও উত্থাপন করতে পারে, এবং তারা সেই এই বিশেষ করে বিচারিক প্রক্রিয়া, এই যে বিগত সরকারের গণহত্যার বিচার, এই ধরনের দাবিগুলো, এগুলো তো চলমান প্রক্রিয়া, এগুলো থাকতে পারে, এগুলো নির্বাচনের পরেও থাকবে। কিন্তু আমি জি, মনে করি এই মুহূর্তে হচ্ছে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা। ডক্টর সাব্বির আহমেদ, আমি ঠিক এই বিষয়গুলো নিয়েই আপনাদের কাছে আসবো বিরতির পর। আমাকে একটি বিরতি নিতে হবে। মানবেন্দ্রদেব, আপনিও থাকবেন সাথে, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতির সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি প্রশ্নে চলে যাব। মানবেন্দ্র দেব, বিরতির পর একটু আপনার কাছে আসি যে বিষয়টি নিয়ে। সার্জিস আলম তিনি বলেছেন, যতদিন না পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি ততদিন যেন কেউ ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে। এদিকে যদি দেখি যে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য অজুহাত তৈরির পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির যে সদস্য মির্জা আব্বাস। তিনি বলছেন যে কিছু কিছু লোক নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরির পায়তারা করছে, এতে দেশি বিদেশি চক্রান্ত কাজ করছে, এমনটা তিনি দেখছেন। আপনি কি মনে করেন যে নির্বাচন পেছানোর কোনো চেষ্টা বা পায়তারা আসলে চলছে? কারা করছে? মানবেন্দ্র দেব। না, আপনি এটা তো খুবই প্রকাশ্য যে কারণ মানে জাতীয় নাগরিক পার্টি যেটা, তারা তো প্রকাশ্যই বলছে যে নির্বাচন করা যাবে না, নির্বাচন পেছাতে হবে, বা তারা এটার জন্য আমাদেরকে আসলে পর্দার অন্তরালে কি হচ্ছে সেটা খুঁজবার দরকার নেই। কিন্তু পর্দার অন্তরালে যে চক্রান্ত হচ্ছে সেটাও কিন্তু আমরা আসলে আঁচ করতে পারছি। তো এখন সার্জিস আলম যেটা বলতেন, তার এই যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডের বিরুদ্ধেই তো আপনার 24-এর গণঅভ্যুত্থান হয়েছিল। যেই ভাষায়, যে অ্যাপ্রোচে কথা বলে, তো সেই অ্যাপ্রোচের বিরুদ্ধেই তো 24-এর গণঅভ্যুত্থান হয়েছে। যে এরকম করে তো বলতেই পারে না যে কেউ যেন ভুল ক্রমেও নির্বাচনের কথা না বলে। মানে আমি আমার দাবির কথা, আমি আমার আহ আমি এটা আমি বলবো না, আমার ওপিনিয়ন আমি বলবো না, সেই ওপিনিয়ন উপর সে চাপায় দেবে যে ভুল করেও, মানে ইটস এ থ্রেট। মানে এটা তো দিতে পারে না। এটা হচ্ছে গিয়ে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে নির্বাচন এবং বিচার সংস্কার কোনোটাই কোনোটার সাথে সাংঘর্ষিক নয়। মানে এই পুরো প্রক্রিয়াটি একটা চলমান প্রক্রিয়া, এবং এটা এখানে সংস্কার সংগঠিত হবে, এখানে নির্বাচন সংগঠিত হবে, এখানে অবশ্যই জুলাই অভ্যুত্থানে যেই ভয়ঙ্কর হত্যাযজ্ঞ হয়েছে আহ, তার বিচার হবে। এই পুরো প্রক্রিয়াটা একটা আরেকটার সাথে সাংঘর্ষিক না যে বিচার করে আমাকে নির্বাচন করতে হবে, তার মানে যতদিন পর্যন্ত বিচার হবে ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত বিচার হবে না ততদিন পর্যন্ত নির্বাচন হবে না। এটা তো হইতে পারে না। মানে এটা হওয়ার কোনো সুযোগই নাই। এবং আহ, তার ওপিনিয়ন সে জানাইতে পারে, যে তার মনে হইতে পারে যে আগে বিচার কার্যটি সম্পন্ন হোক, তারপরে নির্বাচন দেওয়া যেতে পারে, এটা তার ওপিনিয়ন হতে পারে। এই ওপিনিয়ন সে দিতেই পারে, এটা গণতান্ত্রিক সমাজের, মানে এই ওপিনিয়ন দেওয়ার অধিকার তার আছে। কিন্তু সে এটা এটা অন্যদেরকে থ্রেট করতে পারে না যে ভুল ক্রমেও কেউ নির্বাচন যেন দাবি না করে। তো এই নির্বাচন দাবি করে কি করবেন? বা বা যেই কর্মকাণ্ডগুলো হচ্ছে, সেই কর্মকাণ্ডগুলো বা এই সেই কর্মকাণ্ডগুলো তো আসলে নির্বাচনকে একটা অবাধ, সুস্থ, নিরপেক্ষ একটা গণতান্ত্রিক নির্বাচন যে সংগঠিত করার যে আকাঙ্ক্ষা সারা দেশের মানুষের, 14তে ভোট করতে পারে নাই, 18তে ভোট করতে পারে নাই, 24-এ ভোট করতে পারে নাই, এই যে ভোট দিতে না পারা, তার যে গণতান্ত্রিক অধিকার হরণ করা, এবং তার তার প্রতি যেই বিরূপ অগণতান্ত্রিক স্বৈরাচারী ফ্যাসিস্ট যে অ্যাপ্রোচ, অ্যাটিটিউড ছিল, তার বিরুদ্ধেই তো 24-এর আন্দোলন, তার বিরুদ্ধেই তো 24-এর গণঅভ্যুত্থান। তো সুতরাং সেইটাকে, মানে তার সেই স্পিরিটের বাইরে দাঁড়ায় সে এই থ্রেট করতে পারে না, বা সে বা তারা কেউই এই থ্রেট আসলে করতে পারে না। তো সুতরাং তার অভিযান থাকতে পারে যে এই সময় নির্বাচন হোক বা এটা পরে হোক। যেমন আমরা আমরা বলি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক বন্দোবস্তের মধ্যে নিয়ে না আসলে বাংলাদেশ যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, এই সংকট থেকে উঠলে কোনো সুযোগ বা ভিন্ন কোনো পথ আসলে এখানে নাই। যদি আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে চাই, আমরা যদি 24-এর যে গণঅভ্যুত্থান তার স্পিরিটকে ধারণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে যত দ্রুততম সময়ে সম্ভব একটা একটা গণতান্ত্রিক, একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এখানে এখানে সংগঠিত করতে হবে। সেটা ছাড়া আসলে জি আমাদের উত্তরণ, মানে এর থেকে উত্তরণের আসলে আর কোনো পথ আমাদের কাছে নাই। জি। এবং জনগণের যে সিদ্ধান্ত নেওয়ার যে আহ অধিকার, সেই অধিকারটা জনগণকে ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে গিয়ে আমাদের প্রধান কাজ।
জি, মানবেন্দ্র দেব, আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর সাব্বির আহমেদ আপনার কাছে আসতে চাই। এই যে যেমনটি বলছিলেন যে আদালতের বিচার একদিকে চলবে, নির্বাচন আরেকটি বিষয়, নির্বাচনের গতিতে চলবে। এই যে যেমনটা আমরা দেখলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করছেন, আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন, যে নির্বাচন পেছানোর জন্য কি আসলে কোনো রকমের চেষ্টা অপচেষ্টা চলছে কিনা, আপনি কিভাবে দেখছেন ডক্টর সাব্বির আহমেদ? এখন ওনারা যেভাবে বক্তব্যগুলো হাজির করছেন বা বক্তব্যগুলো দিচ্ছেন, এ থেকে তো যে কেউই আহ, ধারণা করতেই পারে যে এর পেছনে একটা ষড়যন্ত্র থাকতে পারে বা আছে, করছেন তারা ষড়যন্ত্র। আমি আমার সহল আলোচকের সাথে আরেকটু যুক্ত করি। এই যে সার্জিস আলমের যে বক্তব্য নিয়ে যে কথাটি বললেন, এটা অত্যন্ত অ্যালার্মিং আসলে। যে এই এই তরুণ এই তরুণ নেতৃত্ব যাদের উপরে জাতি কিন্তু আশাবাদী হয়েছিল, এই 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়ার মাধ্যমে এরা মানুষকে অনেকটা আশাবাদী করেছে, কিন্তু তার যে ল্যাঙ্গুয়েজ, তার যে ভাষা, এই ভাষার সেই পুরনো জিনিসকেই কিন্তু আবার আমাদের মনে করিয়ে দেয়। এরপরেও দেখেন যে সার্জিস আলম বলছেন যে তিনি শেখ হাসিনার ফাঁসি দেখতে চান। এখন মানে বিচারিক প্রক্রিয়া উনি দেখতে চান, মানে বিচারে ফাঁসি হইতে হবে আর কি। যে জিনিসটা, তার মানে যদি বিচারে কোনো কারণে ফাঁসি না হয়, তাহলে সেই বিচার তিনি মানবেন না। আমার মনে হয় যে এই এই ধরনের মানে হঠকারী বক্তব্য থেকে তাদের শিক্ষা নেওয়া, মানে তাদের ভাবা উচিত এই ধরনের বক্তব্য ডক্টর সাব্বির দেওয়ার আহমেদ, জন্য। আরেকটি বিষয়, এটি কি আসলে আপনি মনে করেন যে গতানুগতিক যে রাজনৈতিক বক্তব্য, তারা তো আসলে রাজনীতিতে একদমই নতুন এসেছে, একটা রাজনৈতিক বক্তব্য বিভিন্ন দলের রাজনীতিকরা যেরকম দেয় সেটা বলতে যে হয়তো এভাবে বলেছে, নাকি আসলে আপনি মনে করেন যে যে নাগরিক পার্টি তারা আসলে এই ব্যাপারটাতে স্ট্যান্ড নেয়, তারা যেটা বলছে এই বিষয়টিতে আসলে তাদের অবস্থান শক্ত, যে না এটাই হতে হবে, এমন কোনো বিষয় আপনি মনে করেন কিনা? না, এই স্ট্যান্ড তো তারা নিতে পারে না। তারা কি এখনই বলতে পারে যে শেখ হাসিনার ফাঁসি হোক? এটা কি তারা বলতে পারে? এটা কি তাদের বক্তব্য? তারা যেটা বলতে পারে যে অবশ্যই তাকে বিচারের আওতায় আনতে হবে, বিচারে তার যা সাজা হবে সেটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হবে। কিন্তু একজন রাজনৈতিক নেতা, তাও যিনি যিনি মাত্র তার জীবনে রাজনীতি শুরু করেছেন, আমি যদি তার ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড বাদ দিই, হ্যাঁ, তো শুরুতেই যদি তিনি এই ধরনের বক্তব্য রাখেন, হুমকির ভাষায় কথা বলেন, বা উনি এসেই যদি মানে রা- বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করেন, তাহলে তো আমরা বলবো যে তার থেকে আমরা আর বেশি কিছু আশা করতে পারি না সামনের দিন। যাই হোক, আমি যে কথাটি বলছিলাম, যে হ্যাঁ, যে আমরা আমরা দেখতে পাচ্ছি যে তারা সামনে যে সরকার যে নির্বাচনের সিদ্ধান্তটা নিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়ার প্রাক্কালে এই ধরনের বক্তব্য থেকে কিন্তু এই ধরনের স্পেকুলেশন করাটা খুব স্বাভাবিক, যে এর পিছনে একটা ষড়যন্ত্র হয়তো কাজ করছে। কিন্তু আবার অন দি আদার হ্যান্ড আমরা কিন্তু আরেকটা চিত্র দেখতে পাই, যে অলরেডি গ্রাউন্ড লেভেলে তারা কিন্তু নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছেন। যদি আমার তথ্য ভুল না হয়ে থাকে, বাট আমি যতটুকু খোঁজ খবর রাখি, সেটা সেটা কিন্তু আমরা জেনেছি যে তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছেন 300 আসনে বা এই ধরনের রিউমারও, এটা রিউমার কিনা আমি বলতে পারবো না, তবে এই ধরনের না, তারা কথাও প্রস্তুতি নিচ্ছেন 300 আসনের প্রার্থী দেওয়ার জন্য, তারা বিভিন্ন সময় বলছেন যে তারা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। জি। বলছেন না, এগুলো তথ্য, মাঠের তথ্য আমাদের কাছে কিছু এসেছে যে তারা যে প্রস্তুতি নিচ্ছেন। সুতরাং এই ধরনের বক্তব্য একটা হতে পারে যে তারা হয়তো কৌশলগত কারণে দিচ্ছেন কিনা, বা এই রাজনৈতিক দলগুলোকে তারা কোন চাপের মধ্যে রেখে কোনো সুবিধা বা তারা চেষ্টা করছেন কিনা, যে যদি তাদের এই ধরনের কৌশল কোনো কাজে দেয় নির্বাচন পিছিয়ে দেওয়ার ব্যাপারে, সেটা হয়তো তারা ভাবছেন কিনা। তো এটা আমাদের আরেকটু সময় লাগবে বুঝতে, যে আসলে তারা কেন এই কথা বলছেন। একই দিকে তারা নানান ধরনের হুমকি ধামকি দিচ্ছেন, আবার নির্বাচনের ব্যাপারেও যে জি, মানে ডক্টর সাব্বির আহমেদ, আপনি যদি অনুমতি দেন আমি আরো কয়েকটি বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই, আমার হাতে সময় কম, যদি ছোট ছোট করে একটু আলোচনাটা করতে পারি আমি আসবো আপনার কাছে। মানবেন্দ্র দেব, আমি একটু আপনার কাছে আসি তথ্যটি তুলে ধরে। বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোবেল বিজয়ী অমর্ত্য সেন। তিনি বলেছেন তার বন্ধু মোহাম্মদ ইউনূস উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু অচল অবস্থা কাটাতে তাকে অনেক দূর যেতে হবে।
বাংলাদেশ বরাবর জামায়াতের মতো সাম্প্রদায়িক শক্তিগুলিকে নিয়ন্ত্রণে রেখেছিল, তাদের উচিত ধর্মনিরপেক্ষতার প্রতি প্রশংসাযোগ্য দায়বদ্ধতা দেখানো। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান প্রতিক্রিয়ায় বলেছেন যে বাংলাদেশকে সহনশীলতার ছবক দেওয়ার কোনো প্রয়োজন নাই, তিনি যে দেশে এবং সমাজে বসবাস করেন সেই সমাজের আয়নায় নিজেকে দেখার চেষ্টা করুন। এই যে অমর্ত্য সেনের উদ্বেগ বা বক্তব্য এবং জামায়াতের আমিরের যে প্রতিক্রিয়া বা বক্তব্য, যেটাই বলি না কেন, আপনি বিষয়টি কিভাবে দেখছেন মানবেন্দ্র দেব, যদি একটু সংক্ষেপে বলেন। আমি খুব সংক্ষেপে বলি যে অমর্ত্য সেন তার উদ্বেগ প্রকাশ করতেই পারেন এবং তার উদ্বেগ থাকাটা খুব স্বাভাবিক। উনি হয়তো উনি তো আসলে ওইভাবে কোনো দেশের নাগরিক না, উনি একজন গ্লোবাল সিটিজেন, এটা একটা বিষয়। এবং যে কোনো মানুষ, পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষ যে কোনো পৃথিবীর যে কোনো বিষয় নিয়ে তার উদ্বেগ প্রকাশ করতে পারেন। এবং একটা গণতান্ত্রিক সমাজ সেইটাই হচ্ছে গিয়ে এটাকে রিসিভ করতে পারে, এবং রিসিভড হয় নাই, এবং তাদেরকে তো আমরা আসলে গণতান্ত্রিক শক্তি ভাবি নাই কখনো। জামায়াতে ইসলামী গণতান্ত্রিক শক্তি, কারণ সে তার যে গণহত্যার দায় তার জন্য এখন পর্যন্ত ওনারা জাতির কাছে ক্ষমা চায় নাই, মানে সেইটা কমপ্লিট হয় নাই। সুতরাং তাদের চরিত্রটাও তো আমরা জানি। মানবেন্দ্র দেব, সুতরাং আমরা তো আমার একটা আরেকটি প্রশ্ন অসাম্প্রদায়িক আছে, বাংলাদেশ যে আমি একটু যদি অনুমতি দেন, যে এই যে ক্ষমা চাওয়ার যে প্রসঙ্গটি আমার মনে হলো আমি আপনাকে জিজ্ঞেস করি, যে কোনো রাজনৈতিক দল হোক অথবা যে কোনো বিষয়, এই যে ৭১-এর বিষয়ে জামায়াত ইসলামের ক্ষমা চাওয়ার যে বিষয়টি, তাহলে কি এই যে জুলাই অভ্যুত্থানের সময় যা হলো, তাহলে আওয়ামী লীগ সরকার ক্ষমা চেয়ে অথবা আওয়ামী লীগের রাজনৈতিক দল অথবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমা চাইলেই জিনিসটা সমাধান হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম? না না, কখনোই বিষয়টা এরকম না। তাদের তাদের দ্বারা যেই ফৌজদারি এবং মানে যুদ্ধ অপরাধ সংক্রান্ত যে অপরাধ সংঘটিত হচ্ছে তার তো বিচার হইতে হবে, এবং অ্যাজ এ পার্টি তার তো সেই দায়টা স্বীকার করতে হবে। মানে আমাদের আলোচনা বরাবর, বাংলাদেশের মানুষের আলোচনা কিন্তু ওইটাই, যে পার্টি হিসেবে তুমি ভাই পলিটিক্স করবা এই দেশে, কিন্তু এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সেই ওই মুক্তিযুদ্ধটাকে করতে হবে, এবং তার দায়, মানে সেইখানে তোমার যে দলের যে দায়, সেই দায় তো তোমাকে স্বীকার করতে হবে। সেই দায় স্বীকার না করে কেমন করে সে করবে? এখন জুলাই অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, সেই দায় আওয়ামী লীগকে নিতে হবে না? সেই দায়ও তো আওয়ামী লীগকে স্বীকার করতে হবে। এবং শুধু দায় স্বীকার করাই না, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের এবং একই রকম ভাবে বিষয়টা কিন্তু জামাত ইসলামীর বেলায়ও প্রযোজ্য, এবং আরো মারাত্মক ভাবে, মানে আরো বড় স্কেলে এটা কিন্তু প্রযোজ্য। সুতরাং এখন জুলাই অভ্যুত্থানের পরে তাদের যে বড় বড় বাক্যালাপ, এবং তাদের এখানে এই বিষয়টা এরকম হয়ে গেছে যে তার দেয়ার অন পাওয়ার, বিষয়টা তো এরকম করে ভাববার আসলে কোনো সুযোগ নাই। তার মানে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এখানে একটা বড় হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে, এর আগের যে রাজনৈতিক হত্যাকাণ্ড গুলো সংগঠিত হয়েছে, তাতে জামাতের ৭১ মুছে যায় না। বাঙালি জি। জাতি ৭১-কে ভুলে যায় নাই, ভুলে যাবে না। সুতরাং এই দায় তাদেরকে নিতে হবে। সুতরাং অমর্ত্য সেনের বক্তব্যটি অন্য কারো গায়ে, অন্য কোনো পলিটিক্যাল পার্টির গায়ে কিন্তু লাগলো না, এটা জামাতের গায়ে লাগলো। এটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে, এটা আমাদের প্রত্যেককে ভাবতে হবে। এবং একজন একজন আর আর অমর্ত্য সেনের নিজের বাড়ি বাংলাদেশে, তার মামার বাড়ি বাংলাদেশে, মানে তার 14 পুরুষ হচ্ছে গিয়ে এই 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 বাংলার অরিজিন। এবং তারা যে ৪৭-এর গল্পটা দেয়, সেই ৪৭-এর দাগ তো অমর্ত্য সেনের হৃদয়েও আছে। তো সুতরাং মানে অমর্ত্য সেনের পিতামহ, প্রপিতামহ থেকে শুরু করে প্রত্যেকেই, এই যে আমাদের বাঙালি সমাজ, সেই সমাজে তাদের একটা গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন আছে। সুতরাং সেইটিকেও যদি আমরা না জানি সেটা একটা বিষয়, কিন্তু জেনে যদি এরকম করি, তার মানে তার অন্য অর্থটা, তার তাৎপর্যটা আসলে বুঝতে হবে। এটা জামাত ইসলামীর গায়ে লেগেছে। মানবেন্দ্র সুতরাং দেব, তারা একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের পথে যাত্রী হতে পারে না। জি, আপনাকে ধন্যবাদ। আমি সময় পেলে নিশ্চয়ই আসবো। ডক্টর সাব্বির আহমেদ, একই বিষয় যদি একটু সংক্ষেপে বলতেন, আমি আরেকটি বিষয় আলোচনা করতে চাই আপনাদের সাথে। আমি যে বক্তব্যটা বলতে চাই, আমার সহ আলোচক বললেন, আমি ওনার সাথে দ্বিমত করি। আমি শুধু বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে
অমর্ত্য সেন সবসময় বরাবর একজন ধর্মনিরপেক্ষ চিন্তক। তিনি একজন খাঁটি বাঙালি। আমি যদি এই বাংলার 20 জন খাঁটি বাঙালিকে যদি চিহ্নিত করি, তার মধ্যে অমর্ত্য সেন অবশ্যই একজন। তিনি তো ব্যক্তি জীবনে বা আদর্শিক জায়গা থেকে অমর্ত্য সেন বরাবরই একজন সেকুলার মানুষ। তার লেখনী, লেখালেখি, এই বাংলার প্রতি তার ভালোবাসা এবং সাম্প্রদায়িকতার প্রতি তার যে অবস্থান, সব দিক থেকেই তিনি এই দেশকে ভালোবাসেন। হ্যাঁ, এখন হয়তো উনি ভারতের নাগরিক, কিন্তু এই বাংলাকে তিনি নিজের মাতৃভূমির মতোই ভালোবাসেন। সেই জায়গা থেকে উনি ওনার উদ্বেগ তো প্রকাশ করতেই পারেন, এবং উদ্বেগ প্রকাশ করার অনেকগুলো কারণও তো আছে। তার মধ্যে একটা বড় কারণ যে আপনি যখন ধর্ম নিরপেক্ষতাকে বাংলাদেশের সংবিধান থেকে তুলে দেবেন, তো এই মানুষগুলো কি উদ্বেগ প্রকাশ করতে পারে না? অবশ্যই পারে। এবং ইতিমধ্যেই আমরা দেখি যে এটার কনসিকুয়েন্সেস হিসেবে, বা এই চব্বিশে যে জুলাই গণ অভ্যুত্থানের পরে যে ধরনের সংখ্যালঘুদের উপরে অত্যাচার, প্লাস আমরা যদি আরো দেখি যে এই যে ধরেন কিছুদিন আগে নারীদের ফুটবল খেলা বন্ধ করা, এই সমস্ত উদাহরণ থেকে এই মানুষগুলো তো উদ্বেগ প্রকাশ করতেই পারে। সুতরাং আমি মনে করি উনি যে উদ্বেগটা প্রকাশ করেছেন, তিনি তার ভালোবাসা থেকেই, এই দেশের প্রতি ভালোবাসা থেকেই তার উদ্বেগ প্রকাশ করেছেন। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ মানবেন্দ্র দেব। সংক্ষেপে 1 মিনিটে যদি একটু বলেন, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে ঢাকার একটি হাসপাতাল গুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ তুলেছেন তৃতীয় মাত্রার সঞ্চালক ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডির নির্বাহী পরিচালক সাংবাদিক জিলুর রহমান। এই বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে জিলুর রহমানের অভিযোগ পুরোপুরি অসত্য, ঘটনা জঘন্য মিথ্যাচার বলে উল্লেখ করেছেন তিনি। পুরো ঘটনা আমি তুলে ধরলাম না, সময় নেই, আপনি নিশ্চয়ই জানেন। এ ব্যাপারে কি বলবেন? ঘটনাটি দেখে আপনার কি মনে হয়েছে মানবেন্দ্র দেব? আপনার এখানে যত অভ্যুত্থান পরবর্তী সময়ে যত মব লিঞ্চিং হয়েছে, মব জাস্টিস হয়েছে, এবং সেখানে কিন্তু তাদের এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন এবং প্রত্যক্ষ এবং প্রচ্ছন্ন সমর্থনের ঘটনাগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসছে। এবং এই যে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়ার যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো আতঙ্কজনক, হতাশাজনক। কারণ এই জুলাই অভ্যুত্থানের যে কয়েকজন মুখের আলোচনা সারা দেশের মানুষ জানে বা দেখে, তাদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ একজন। যদি সত্যি উনি এই অভ্যুত্থানকে প্রতিনিধিত্ব করেন, তাহলে এই জায়গায় তার আরো যথেষ্ট সতর্ক হয় এবং সতর্ক হতে হবে। আর যেহেতু এই অভিযোগটি এসেছে, সুতরাং এটার তদন্ত সাপেক্ষে হাসনাত আব্দুল্লাহর সাইড থেকে যদি বলেন, সাপেক্ষে বিচার হওয়া উচিত। আর যদি এটা যদি উনি না করে থাকেন, তাহলেও এই মিথ্যা প্রোপাগান্ডা চালানোর জন্য জিল্লুর রহমান সাহেবের বিচার হওয়া উচিত। জি, মানবেন্দ্র দেব, আমার হাতে সময় একদম শেষ। জাস্টিসের কথা বলছি, এবং এখানে জাস্ট 30 সেকেন্ড একটু যোগ। এই যে ধরেন যে কথাটি বলেছেন যে ল্যাঙ্গুয়েজ অ্যাটিটিউড, এই ল্যাঙ্গুয়েজ অ্যাটিটিউড গুলা গণতান্ত্রিক নয়। এই অ্যাটিটিউড গুলা ওই স্বৈরাচারী এবং ওই ফ্যাসিবাদী যে প্রবণতা, যে ভূত আমাদের রাষ্ট্রের মধ্যে এখনো রয়ে গেছে, সেটাকেই প্রতিফলিত করে। সুতরাং আমাদের লড়াই তো ওইটার বিরুদ্ধে। সুতরাং জাস্টিস হওয়াটা অত্যন্ত জরুরি। জি, মানবেন্দ্র দেব, আপনাকে ধন্যবাদ। আমাদের হাতে সময় একদম শেষ। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনার সাথে এবং ডক্টর সাব্বির আহমেদ আপনার সাথেও কথা হবে, এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন দুজনই, অনেক ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।